সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজও আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি, দুজনই বিচারাঙ্গনের মানুষ। আমার বাম পাশে রয়েছেন জনাব ইকতেদার আহমেদ, সাবেক জেলা জজ, এবং সর্ববামে রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে এমন একটা সময় কথা বলছি, ঠিক এক সপ্তাহ আগে, যখন আমরা সেদিনও ছিল রোববার, আমরা কথা বলছিলাম, দেশের পরিস্থিতি ভিন্ন রকম ছিল এবং সেদিন টান টান একটা উত্তেজনা এবং ছাত্র জনতার উত্তাল বিক্ষোভ দেখেছি। সেদিনও শতাধিক প্রাণহানি ঘটেছিল। আজকে যখন কথা বলছি, ভিন্ন এক পরিস্থিতি। যেই মুহূর্তে দেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, একই সাথে দেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর আজই প্রথমবার নীরবতা ভেঙে বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য প্রিন্টের খবর, এসব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুটা করার আগে বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপা, আপনার কাছে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে? ধন্যবাদ সবুজ। 15ই আগস্ট বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ সময়ের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তাকে চাকরি করতে অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন নির্দেশের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুলিশ। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং ডক্টর বিধান রায়। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়িয়েছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে সুপ্রিম কোর্ট খুলছে আজ সোমবার। হাইকোর্টের 8 বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এমনটি বলেন। এদিকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন বলে মনে করছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্য প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। নিজের মতামতের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে মনোবল অটুট রাখার নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন দেশে ফিরবেন শিগগিরই। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর কোনো দেশকে দেওয়ার অঙ্গীকার করে এই সরকার ক্ষমতায় আসেনি বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র, ভারত সহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে, কারো পক্ষের হবে না। আইন মন্ত্রণালয় বললেই শেখ হাসিনাকে ফেরত আনতে সরকার ভারতকে চিঠি দেবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানী দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এলোপাথারি গুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 5 জন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2017 সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং এর পরের নিয়োগ প্রাপ্তদের মধ্যে এই সংঘর্ষ হয়। শুধু আরেকটি খবর ছিল আজ, এটি হচ্ছে যে 15ই আগস্ট থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেল মন্ত্রণালয় এমনটা জানিয়েছে। আর 17ই আগস্ট থেকে চালু হচ্ছে মেট্রো রেল, তবে বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। জিয়াউল হক সবুজ, এই ছিল দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম। আমরা আলোচনা শুরু করব জনাব ইকতেদার আহমেদকে দিয়ে। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে দেশ থেকে পালানোর 1 সপ্তাহ পর এই প্রথমবার নিরাপত্তা ভেঙে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি বার্তা দিয়েছেন, যেখানে দ্য প্রিন্টের খবর, ভারতীয় গণমাধ্যম, তার পরিণতির জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি শক্তিকেই বা বিদেশি যেসব শক্তি রয়েছে তাদেরকে দায়ী করছেন। আসলে তার যে এই দায় চাপানো, এর আসলে ভিত্তিটা কতটুকু, বা তিনি এই দায় চাপাচ্ছেন কেন? তার কি নিজের কোনো দায় নেই? না, সেটা তো ধরেন এখন এটা তো ওনার নিজস্ব বক্তব্য। যে বক্তব্যটা তো আমরা ভারতীয় যে মিডিয়ায় এটা প্রচারিত হয়েছে, বলা হচ্ছে, আসলে আদৌ কি এটা তার বক্তব্য কিনা, এটা তো উনি তো ফিজিক্যালি তো আসেন নাই, তার চেহারাও তো দেখা যায় নাই। এটা তো অডিও ভয়েস এসেছে। অডিও তো এটা তো করা যায়, মানে অন্যভাবে তো এইভাবে অডিও ভয়েস মানে কাট অ্যান্ড করে পেস্ট করে তো অডিও ভয়েস বানানো যায়। তো ওনার আগে যে সকল বক্তৃতা ছিল বা বক্তব্য ছিল ওগুলো দিয়ে বানানো যায় না। দায় তো ওনার নিশ্চয়ই আছে। এখানে তো ধরেন বাংলাদেশ তো এটা যখন যে বিপ্লবটা সংগঠিত হলো,
তার পূর্ববর্তী যে গত 14 বা 15 বছর, এখানে তো ধরেন আমাদের সংবিধান কি বলে? সংবিধান তো গণতন্ত্রের কথা বলে, সংবিধান মানবাধিকারের কথা বলে, সংবিধান আইনের শাসনের কথা বলে। তো এই তিনটা জিনিস তো বাংলাদেশে তো বিগত 15 বছর ধরে অনুপস্থিত। এখন ধরেন এই যে 2008-এর যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনটা তো হলো যে ওই 2008-এ যেই সরকারটা ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকারটাকে কিন্তু সংসদ কর্তৃক বৈধতা দেওয়া হয়নি। তাহলে ওই সরকারটা যদি সংসদ কর্তৃক বৈধতা দেওয়া না হয়ে থাকে, তাহলে ওই সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচনেরও বৈধতা নাই। তো ওনারা কী করলেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন, তখন এয়ারপোর্টে উনি বলেছিলেন যে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটা আমাদের আন্দোলনের ফসল এবং তাদের সব কার্যক্রমকে আমরা বৈধতা দান করব। কিন্তু উনি কিন্তু বৈধতা দান করেন নাই। এটাকে তো মানে এই ধরনের কোনো যদি এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যদি আসে, এটাকে বৈধতা কে দেয়? পার্লামেন্ট বৈধতা দিতে পারে, সংসদ বৈধতা দিতে পারে। উনি বৈধতা না দিয়ে উনি কী করলেন? এটা যখন ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল মামলার আপিল শুনানির সময় সেখানে জাস্ট একটা অবজারভেশন দিয়ে বলেছে যে ওই সরকারের এই যে কার্যকলাপ যেটা, এটা কার্যকলাপটা বৈধ। তো এটা তো ধরেন এটা তো এই যে আমি বলবো যে অপ্রাসঙ্গিক বিচার্য বিষয়ে বহির্ভূত অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় এটা করা হয়েছে। তো এখন এর পরে দেখেন আপনি যে এই যে 2000 এটা হচ্ছিল 2008-এর নির্বাচনগুলো, 30 ডিসেম্বর এই নির্বাচনটা হয়েছিল। এরপরে 2014-তে যে নির্বাচন হলো, ওই নির্বাচনেও আমরা দেখলাম যে মানে এই সংসদ গঠন বিষয়ক যে আমাদের যে সংবিধানের যে বিধান আছে, আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তো যেই সংসদটা গঠিত হলো, দেখা গেল যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী চেয়ে নির্বাচিত। তাহলে এটা হলো যে আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 যেটা, ওইটার যে এই যে ওইটার স্পিডটা ফলোড হয় না ওই ইলেকশনে। এরপরে 2018-এর নির্বাচন আপনি দেখেছেন যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। এখন ভোট গ্রহণের ব্যাপারে যে আইন, ওটাকে বলা হয়েছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার। সংবিধান এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার অনুযায়ী একটা দেশের যে জাতীয় সংসদ নির্বাচন পরিচালিত হয়। তো দিনের ভোট যদি রাতে হয়ে যায় এবং ভোট গ্রহণের আগের দিন যদি হয়ে যায়, তাহলে ওই ভোটের মূল্য কী? আর এরপরে আপনি তো সর্বশেষ যে 2024-এর নির্বাচন দেখলেন, এটা তো হয়েছিল আমি এবং ডামি। এটাই জানেন, উনি ঠিক করে দিয়েছেন যে ওনার দলের প্রার্থী কী হবেন এবং ডামির প্রার্থী কী হবেন। তো এইভাবে তো একটা দেশ তো চলতে পারে না, যে গণতন্ত্রহীনতা, তারপরে হচ্ছিল মানবাধিকার নাই, আইনের শাসন নাই, এবং এই সম্মিলিত এই সকল কারণেই কিন্তু যে জন অসন্তোষ মানে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। এবং এর প্রতি কিন্তু দেখা গিয়েছে যে দেশের আপাম্য জনসাধারণের কিন্তু সমর্থন ছিল। আপাম্য জনসাধারণের সমর্থন না থাকলে তো ধরেন এই ধরনের বিপ্লব সফল হতে পারে না। এবং বাংলাদেশে কিন্তু ইতিপূর্বে এত কম সময়ে বা পৃথিবীর কোথায় বোধহয় এত কম সময়ে এত অধিক সংখ্যক লোক আত্মাহুতি দেয় নাই। জি, যারা মজিল মোর্শেদ, আপনার কাছে একই প্রসঙ্গটা তুলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বার্তা দিয়েছেন বলে দাবি করছে দ্য প্রিন্ট, আসলে আপনিও কি জনাব ইকতেদারের মতো কি তার এই বার্তাকে নিয়ে প্রশ্ন তুলবেন কিনা, কিংবা তিনি যে কথা বলেছেন তার পরিণতির জন্য যে যুক্তরাষ্ট্রকে দায়ী করা, এটার আসলে আদৌ কোনো ভিত্তি আছে কিনা? তিনি কেন যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের দেশে মিডিয়া হলো তৃতীয় চোখ, অর্থাৎ মিডিয়ার মাধ্যমে কিন্তু সব তথ্যগুলো সামনে আসবে আমরা আমাদের দুই চোখের বাইরে সেটা আমরা দেখব, এটা হলো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে মিডিয়ার উপরে যখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় এর আগের সরকারের সময়, এমনভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো, তখন মিডিয়া তার সোর্স হিসাবে সে দেখলাম তখন তার মিডিয়ার প্রধান নিউজগুলো হলো অমুক নায়িকা ফেসবুকে কি বলছে, অমুক নায়ক ফেসবুকে কি বলছে, অর্থাৎ ফেসবুক বেসড মিডিয়া তখন তথ্য দেওয়া শুরু করলো। অর্থাৎ এইখান থেকেই কিন্তু তার নিজস্ব স্বকীয়তা মিডিয়া কিন্তু হারিয়ে ফেলে, যার ফলে দেখবেন যে অনেক দিন থেকে কিন্তু মিডিয়ার সংবাদটা মানুষ কম দেখেছে, ওই সোশ্যাল মিডিয়ার বেশি দেখতো। কারণ সবকিছু যখন বন্ধ ছিল তখন তো মিডিয়া ছিল একমাত্র ভরসা। এই টাইমের কথা আমি বলছি না, আমি আরো 1 বছর আগের কথা বলতেছি। তো সেই সময় এই যে ঘটনাটা হলো, সেটা হলো যে ব্যর্থতাটা হলো মিডিয়ার এইখানে, যেহেতু সরকারের একটা প্রেসারে তারা কথা বলতে পারে না, তখন তারা সোর্স হিসাবে তথ্যগুলো খুঁজতে না গিয়ে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড হয়ে গেল, যার ফলে সোশ্যাল মিডিয়া পপুলার হয়ে গেল। তখন মিডিয়াকে কিন্তু মানুষ বেশি দেখে না, এটা মিডিয়ার লোকজনও কিন্তু স্বীকার করেছে। এটা আমি আপনার প্রশ্নের উত্তরেই বলবো। দেখেন, এই যে কথাটা আপনারা মিডিয়ায় সবাই আজকে বলছেন, প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছে, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন তো, যে ইউটিউবে যে কথাটা হেড নিউজ আসছে, আমি তো পুরোটা দেখেছি
এবং পুরোটা দেখে নেই, এখানে তো সাবেক প্রধানমন্ত্রীর কোনো নিজস্ব বর্তমান কথা এটার আমি কোনো অস্তিত্ব পাই নাই। অর্থাৎ আজকে এই সোশ্যাল মিডিয়ার এই যে ইউটিউবের বক্তব্য নিয়ে সবাই আলোচনা করছে এবং আমাকে অনেকে জিজ্ঞেস করছে, আমি এটা দেখেছি। এখন আবার ইন্ডিয়ান একটা পত্রিকার রেফারেন্স, সেখানে কিন্তু ওনার সঙ্গে ওই সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে সেরকম কোনো কিন্তু রেফারেন্স নাই। অর্থাৎ সব কিছু হলো আপনার একটা কি বলবো, এটা মানে হাওয়ার উপরে সব কিছু চলছে, এই ধরনের কথা। আর উনি যদি এইরকম কথা বলে থাকেন, আমি তো ওনার বলার কথাটা ব্যাখ্যা দিলাম, বলছে কি বলেন, এটা বুঝতে পারবেন যে আসলে ওনার কি। ইভেন যদি এনা কথা বলেও থাকে, সেই ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমি বলবো সেখানে ধরেন হ্যাঁ, এর আগে আমেরিকা চেয়েছিল এই দেশে বর্তমান মানে ওই সময়ের যে আওয়ামী লীগ সরকার তাকে পরিবর্তন করার জন্য সর্বোচ্চ চেষ্টা এদেশের যে অ্যাম্বাসেডর ছিল সে করেছে, কিন্তু চূড়ান্তভাবে ইন্ডিয়ার হস্তক্ষেপের কারণে, তাদের বুদ্ধির কারণে তারা সেটা পারেনি। কিন্তু এরপরে কিন্তু আর আপনি দেখবেন যে তাদের কোনো কর্মসূচি এখানে আছে, এটা আমরা অন্তত আমরা যেহেতু জানি না আপনারা কার কতটুকু মানে গোপনীয় তথ্য নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমরা তো কিছু লোকজনের সঙ্গে যোগাযোগ আমরা জানি, তথ্য পাই। সেক্ষেত্রে কিন্তু আমি দেখি না যে ইন্ডিয়া এরকম একটা মানে আমেরিকা এরকম খুব একটা পরিকল্পনা করছে এটা করার জন্য। আসলে যে ইস্যুটা হয়েছে এটা একটা ন্যাচারালি, এবং ন্যাচারালি এটা বলতে পারেন যে এটা গড গিফটেডও হতে পারে। কারণ যখন কোনো পথ থাকে না তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা পথ তৈরি করে দেয়, তাই না? এদেশের কোনো মানুষ ভাবে নাই যেহেতু এখানে এই পরিবর্তনটা কোনোভাবে হবে, নির্বাচনের তো পরিবর্তনের মাধ্যম, তো সেই নির্বাচনের তো কোনো স্কোপ ছিল না। নির্বাচন তো একটা সিস্টেমে পড়ে গেছিল, ওখানে আজীবনী যারা ক্ষমতায় ছিল তারাই আসতো, তো সেইখানে কোনো পথও ছিল না। কিন্তু হঠাৎ করে দেখেন একটা জাজমেন্ট হলো, জাজমেন্টের কারণে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে গেল। এখন ছাত্রদের ঐক্যবদ্ধতার পিছনে একটা খুবই যুক্তি ছিল, এবং সেই যুক্তিটা এখানে আপনি হিসাবটা করতে হবে এইভাবে। ধরেন এখনও আমরা অনেকে ভুল করি, ধরেন অনেক দল করে, আওয়ামী লীগ করে 30%, বিএনপি করে 30%, 60%, কিন্তু 40% কিন্তু আমরা ওনাদের মতো, আমি এর আগ মতো কিন্তু আমরা দল করি না। 40% আমরা কিন্তু মাইনরিটি, কিন্তু মেজরিটি কিন্তু রাজনৈতিক দল। কিন্তু এই হিসাবটা কাদের নিয়ে করা হয় জানেন? এই হিসাবটা করা হয় প্রাপ্তবয়স্কদের নিয়ে। কিন্তু যারা প্রাপ্তবয়স্ক না তাদের হিসাবটা কিন্তু এখানে আসে না। তো যারা প্রাপ্তবয়স্ক না তারা কিন্তু 100%ই হলো নিরপেক্ষ। তারা কিন্তু ওই 30% ওখানে আওয়ামী লীগও নাই, 30% বিএনপিতে নাই। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক যারা তারা পুরোটাই হলো নিরপেক্ষ। অর্থাৎ তারা এই যে তাদের যে ছাত্রদের উপরে যে এই যে আপনার কোটা সিস্টেম এবং আপনার বিসিএস এর দুর্নীতি, তারপরে আপনার অফিসার হইতে গেলে আপনার দল লাগবে বা আপনার মামা লাগবে, এই সবগুলো তো তারা বুঝে গেছে, এবং সেই বুঝে টুঝি তাদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে এই সিস্টেমে তো আমাদের কোনো ভবিষ্যৎ নাই, যার ফলে সবাই ইউনাইটেড হয়ে নেমে গেছে। এবং যখন ছেলে না বলে চলে যায় তখন বাবা তার পিছে পিছে গিয়েছে। আমাকে তো কালকেও আমার সঙ্গে দুইজন অভিভাবকের সাথে কথা হলো পরিচিতর মধ্যে, সে বললো সে কিন্তু গভর্নমেন্ট জব করে, সে বললো যে আমার বাবা আমাকে আমার বাচ্চা না বলে চলে গেছে, আমি আমার ওয়াইফ সহ আমরা এলিফ্যান্ট রোড বিভিন্ন জায়গায় ঘুরতেছি কোথায় আছে সে। অর্থাৎ এইভাবে বহু অভিভাবক কিন্তু রাস্তায় চলে আসছে। এই যে প্রেক্ষাপটটা হলো সেখানে উনি যদি বলেও আমি সেটা আমার কাছে মনে হয় না। দেখেন রাজনীতির পিছনে তো অনেক কিছু থাকে। হ্যাঁ অবশ্যই আমেরিকান তো চাইছি যে এই গভর্নমেন্ট যাতে না থাকে, সেটা তো চেষ্টা করে পারে নাই। পরবর্তীকালে কোনো সাকসেসের পিছনে তাদের পরোক্ষ থাকতেও পারে, কিন্তু এই কৃতিত্বটা আমি ওইভাবে যদি ওনাদের রাজনৈতিক দলগুলো, এটা একটা রাজনীতি যে আমেরিকা আমাকে সরাতে চেয়েছে, এটা আমি একটা রাজনীতি মনে করি। আমি মনে করি ছাত্ররাই এটা মুখ্য ভূমিকা পালন করেছে, ছাত্ররাই সবাই ঐক্যবদ্ধ হয়েছে দেখা তাদের ইন্টারেস্টে তারা এখানে এগ্রিপ্ট হয়েছে, সেই কারণে তারা নেমেছে। এবং যারা রাজনীতি করেন এদেশে তাদের একটা প্রচ্ছন্ন, বিশেষ করে সরকারের বাইরে যারা, তাদের একটা প্রচ্ছন্ন সহযোগিতা একদম পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ছিল, কারণ হলো তাদের রাজনীতির কোনো ভবিষ্যৎ ছিল না, এবং তারাও মরিয়া হয়ে এটার পিছনে সাপোর্ট দিয়েছে, পিছন থেকে তারা ব্যাক করেছে, যার ফলে পার্সেন্টেজ অনেক বড় হয়ে গেছে। এবং সেই বড় হওয়ার কারণে আলটিমেটলি কিন্তু ধরেন প্রশাসনের সবাই তো সরকারের পক্ষে ছিল, এই যে আর্মি জেনারেল থেকে শুরু করে বলেন র্যাব, পুলিশ, সব তো উপরে। কিন্তু হলে হবে কি, যখন ছেলেরা সামনে, ওই ছেলের অভিভাবকরাই তো, আমরাই তো আর্মি অফিসার, ওই ছেলের অভিভাবক আমরাই তো পুলিশের টপ লেভেলে আছি, ওই ছেলের অভিভাবক আমরাই তো বিভিন্ন দলের, ইভেন কি সরকারি দলের টপে আছি। প্রশ্ন তুলেছে কেন গুলি করা হচ্ছে, কেন এরকম এই জিনিসগুলো আসছে। তো ওই জিনিসগুলোর মাধ্যমে যেটা হয়েছে সেটা পরিস্থিতি এইভাবে, হ্যাঁ সেখানে কারো সাপোর্ট। কিন্তু আমি এটা মনে করি না যে যদি সে বলেও থাকে, আমি তো প্রথমেই বললাম এরকম কোনো কথা আমি শুনি নাই। আপনারা কেউ সরাসরি শুনেছেন কিনা, কেউ যদি শুনে থাকেন আমাকে বলবেন। আমি এখন পর্যন্ত যতজনের সঙ্গে কথা বলছি সবাই ওই রেফারেন্সের কথা, অর্থাৎ শুনে শুনে কথা। অর্থাৎ সেক্ষেত্রে যদি ওটা বলে থাকে, শুধু যদি এইটা বলে থাকে, তাহলে আমি মনে করি যে সেই কথাটা আমার কাছে ব্যক্তিগত বা মনে হয়, এটা আমার কাছে মনে হয় যে না, ইট ইজ নট কারেক্ট। আমি একটু সাপ্লিমেন্ট করি এখানে। ওই যে উনি তো হয়েছিল ভারতে আছেন, এটা হয়তো ভারত সরকারও স্বীকার করেছে, তাদের পার্লামেন্টে কথা হয়েছে,
হয়েছে। এবং এখানে বাংলাদেশে দেখা গেল যে ইউনূস সাহেব যখন অ্যাডভাইজার হিসেবে, চিফ অ্যাডভাইজার হিসেবে শপথ নিলেন, তার পরবর্তী কিন্তু মোদি কিন্তু ওনাকে কিন্তু এই অভিনন্দন জানিয়েছে। এখন অভিনন্দন জানানোর পরে ওদের ভূমিতে তো ওরা এটা তো অ্যালাউ করার কথা না। তো এটা তো ধরেন আপনি যদি মানে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বুঝেন, তাহলে মানে এখান থেকে উনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করে চলে গিয়েছেন। এখানে নূতন এই যে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় চিফ অ্যাডভাইজার উনি শপথ নিয়েছেন। শপথ নেওয়া পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। তো অভিনন্দন জানানোর পরে ভারতের মাটিতে তারা কি এই ধরনের কোনো কার্যকলাপ কি করতে দিবে না? কিন্তু যেই প্রকাশ্যে করতে দিবে না। যেই প্রশ্নটা আমরা তুলছি, তিনি হয়তো বলেছেন বা বলেননি, সেটা হয়তো আমরা যেহেতু একটি গণমাধ্যমের বরাত দিয়ে বলার চেষ্টা করছি বা বলা হচ্ছে, কিন্তু এই খবর তো তার কাছেও যাচ্ছে, কিংবা তার ছেলে যিনি গণমাধ্যমে আসছেন তিনিও বিভিন্ন সময় বার্তা দেওয়ার চেষ্টা করছেন, তার কাছেও নিশ্চয়ই মেসেজটা গিয়েছে। তিনি কেন অস্বীকার করছেন না যে তার মা এটা বলেননি? তার ছেলে তো ধরেন ও তো আছে আমেরিকাতে, এখানে কোঅর্ডিনেশনের অভাব থাকতে পারে। আর ওরা তো বলছে যে উনি ইন্ডিয়ান যে এয়ারফোর্সের একটা বেজে ওইখানে একটা সেফ হাউস আছে, সেফ হাউসে ওনাকে রাখা হয়েছে। এবং ওনার মেয়েও স্টেটমেন্ট দিয়েছে যে তার মায়ের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। আমি আমার মাকে এই মুহূর্তে যদি জড়িয়ে ধরতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু তিনি তো 4-5 দিন ধরে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। কোনো সময় বলছেন যে তার মা রাজনীতিতে ফিরবেন না, আবার বলছেন তার মা রাজনীতিতে ফিরবেন, সেটা তো তার ছেলে তো সে তো বিচ্ছিন্নভাবে সে যেসব বক্তব্য দিচ্ছে এটা একটার সাথে আরেকটার কোনো কনসিস্টেন্সি নাই। কারণটা কি? এটা তো সে তো হিজ ইম্যাচিউরড, সে তো কখনো সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। এবং প্রথম মানে রেজিগনেশন পরবর্তী কিন্তু সে বলেছে যে আমার ফ্যামিলি আর রাজনীতি করবে না, আমরা আর রাজনীতির সাথে সম্পৃক্ত হবো না। এর পরবর্তী দেখা গেল যে একই সময় সে এক এক ধরনের কথা বলতেছে। জি, জয়ের প্রশ্ন নিয়ে একটু প্রশ্ন করতে চাই। তিনি 5 তারিখে যেদিন তার মা পদত্যাগ করেন তিনি বলেছেন শেখ হাসিনা আর রাজনীতি করবেন না, জয় বলেছেন। পরদিনই তিনি বলেছেন বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, জনগণের সাথে, এই ধরনের জনগণের সাথে বা এই জনগণকে নিয়ে শেখ পরিবার কিছুই ভাবে না। এর পরের দিন 8 তারিখ তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন শপথের দিন যে শেখ হাসিনা দেশে ফিরবেন, নির্বাচনে যাবেন, নির্বাচনে আসতে চান। একবার এক এক কথা, কারণটা কি? এই রাজনৈতিক এটা কি এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার জন্য, বিশৃঙ্খল পরিবেশের জন্য তিনি একবার এক কথা ছড়াচ্ছেন, নাকি তার মায়ের সাথে কোঅর্ডিনেশন না থাকার কারণে এরকম কথা বলা হচ্ছে? আপনি দেখেন একটা মানুষের বৈশিষ্ট্যটা কি, মানুষের বৈশিষ্ট্যটা সম্পর্কে আপনি একটু চিন্তা করতে হবে। মানুষ কখন কিভাবে কোন কাজ করে। যখন আপনি একটা অকওয়ার্ড সিচুয়েশনে থাকবেন তখন কিন্তু আপনার কিন্তু কথাবার্তা, চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে কিন্তু একটা ইনকনসিস্টেন্সি থাকবে, বুঝছেন? এটা হলো মানুষের বৈশিষ্ট্য। তা আমরা তো সবাই হিউম্যান বিইং। তো হঠাৎ করে ধরেন তার মা ক্ষমতা থেকে চলে গেছে, এটা তো প্রত্যাশিত ছিল না তার, কিন্তু সে তো একজন অ্যাডভাইজারও ছিল, তাই না? তো সেই ক্ষেত্রে ক্ষমতা চলে যাওয়ার কারণে পুরো দেশ ছেড়ে যেতে হয়েছে, এটার তো একটা মানসিক একটা প্রতিক্রিয়া থাকে মানুষের উপরে। তো সেই সমস্ত প্রতিক্রিয়ার কারণে প্লাস হলো তার তো যেহেতু সে আওয়ামী লীগের সমর্থক, তার মারই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্ষেত্রে ওই দলের মধ্যেও তো তার কিছু সাপোর্ট, সবাইকে উজ্জীবিত করা, এগুলো তো তারা মনে করে যেটা করা উচিত। এবং সেই চিন্তা থেকেই কিন্তু বিভিন্নভাবে কথা বলছেন। কোন কথাটা কে উজ্জীবিত হচ্ছে, কোন কথাটা তার কাজে লাগছে, এটা তো নোবডি নোজ। এটা তো আপনার ওই যে বললাম যে একটা অকওয়ার্ড সিচুয়েশন হলে যেটা হয় সেইটাই হচ্ছে এখানে। কাজী সে কোন কথাটা বললো কি বললো না সেইটার উপরে আমরা খুব মানে স্ট্যান্ড করে বা ওইটা নিয়ে আলোচনা করে এইটা আমার মনে হয় এখন প্রাসঙ্গিকতা নাই। কারণ উনি বিভিন্নভাবে কথা বলবেন, যেহেতু তার দলের বিভিন্নভাবে তার ক্রেডিবিলিটি এবং তার যে দলের লোকজনের সাহস, মনের যে মনোবল ফিরিয়ে আনার জন্য সব কথাই বলবেন। এখন কখন কোন কথা বলছেন সেটা এর থেকে যেটা বললেন সেটা তো ধরেন এটা একটা দল করতে গেলে একটা ম্যাচিউর অবস্থায় আসলে এক ধরনের, উনি আমেরিকাতে মানুষ হয়েছেন, আমেরিকানতে উনি কিন্তু সব কথা, পলিটিক্সে কিন্তু কথা আবার একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। তো উনি তো আমেরিকান সোসাইটিতে মানুষ হয়েছেন, ওখানের মানুষের যে ক্যারেক্টার যা বুঝবে সেটাই বলে দেবে। কিন্তু আমার এখানে পলিটিক্সে কিন্তু সেটা চলবে না। আপনাকে এখানে বলতে গেলে একটু যে অঙ্ক করে বলতে হবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমাদের এইটাই প্র্যাকটিস এখানে। তো সেখানে আমেরিকা থাকা গ্রোন আপ হওয়ার ক্ষেত্রে সে এক ধরনের কথা বলবে, ওটা আমাদের রাজনীতির সঙ্গে আবার ওইভাবে মিলবেও না, আবার অনেকে এটা দেখবে মিলেইতেও পারবে না। তো এই সমস্ত কারণে বিভিন্ন কথাবার্তা। কিন্তু সেটার চেয়েও বড় কথা হলো কে কি বললো সেটা তো প্রশ্ন না, প্রশ্নটা হলো আপনার একটা পরিবর্তন হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। এবং এই পরিবর্তনটাকে আপনি যদি, যেহেতু সবাই বলছে গণ অভ্যুত্থান হয়েছে, কারণ হয়তো সংবিধান অনুযায়ী পরিবর্তন হলে আইনি প্রক্রিয়ায় নির্বাচন হয়, পরিবর্তন হয়, কিন্তু এখানে তো সেটা হয় নাই। এখানে ছাত্র জনতা সবাই নেমে গিয়েছে, যার ফলে যারা ক্ষমতায় ছিল তারা বাধ্য হয়ে চলে গেছে, এই তো পরিবর্তন। এখন এই গণ অভ্যুত্থানের পরে এখন যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো গণ অভ্যুত্থানটা কেন হলো, মানুষের প্রত্যাশা কি। এই জায়গা দুটো যদি আমরা বিবেচনা না করি, এখানে যদি আমরা কোনো কিছু করতে না পারি,
তাহলে কিন্তু আমি মনে করব যে এটা একটা ভবিষ্যতের জন্য একটা রং মেসেজ হবে, এবং সেটা ভবিষ্যতে মানুষের মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে, এবং এই রকম গণজাগরণ সৃষ্টি করতে তখন আমাদের হয়তো আরো অনেক সময় পেরিয়ে যাবে। জি, আপনার কাছে একই প্রশ্ন করব যে এই যে গণ অভ্যুত্থান বা গণজাগরণের কথা বলছি, আসলে কেন গণ অভ্যুত্থানটা হলো? আমরা যদি আপনার বিচারাঙ্গন নিয়ে আলোচনা করতে চাই, গতকাল নতুন বিচারপতি শপথ নিয়েছেন, এর একদিন আগে সাবেক প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন। এই যে বিচারপতি ওবায়দুল হাসানকে কেন্দ্র করে অন্য বিচারপতিরা বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন, কারণটা আসলে কি? কেন তাদেরকে এইভাবে পদত্যাগ করতে হলো? না, এখন দেখেন আমাদের যে সুপ্রিম কোর্টে ইতিপূর্বেও যখন প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে বা আপিল বিভাগে তো হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি নিয়োগ হয়, তো মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে রাজনৈতিক বিবেচনায় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হয়েছিল রাজনৈতিক বিবেচনাটা হচ্ছিল মুখ্য হিসাবে বিবেচিত হয়েছে। এবং সেখানে দেখা গিয়েছে যে আজকে যিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ দিলেন, উনি কিন্তু 2003 সালে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো উনি কিন্তু সিনিয়র মোস্ট ছিলেন, এবং উনি কিন্তু মানে লেখাপড়াও কিন্তু উনি অক্সফোর্ড থেকে এই যে মাস্টার্স করেছেন, লেখাপড়া ওনার কিন্তু খুব ভালো। মানে অন্যান্য দেশের চিফ জাস্টিসের মতো ভারত বা নেপাল বা পাকিস্তান, ওদের চিফ জাস্টিসরা এই ধরনের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের। তো এই ধরনের ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু উনি হয়েছিল একটু নিরপেক্ষ বা নিউট্রাল টাইপ পার্সন, তাকে মূল্যায়ন করা হয় নাই। তো এখন যদি ধরেন এই ছাত্ররা যদি এই আন্দোলনটা না করতো বা এই যে কোর্টে ঢুকে যদি প্রেশার যদি না দিত, তাহলে তো এটা তো হইতো না। এই প্রেশারের পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? এটা তো কারণ তো নিশ্চয়ই না, কারণ তো অবশ্যই আছে। এটা তো ধরা ছাত্ররা তো এটা জানার কথা না, ওদেরকে বলা হয়েছে যে তোমরা যাও সুপ্রিম কোর্টে। এই ধরনের একটা ঘটনা ঘটছে যে এখন ফুল কোর্ট মিটিং ডাকা হয়েছিল। এখন ফুল কোর্ট মিটিং কি জন্য ডাকা হয়েছিল, এটা তো মানে অনেকে বলতেছে যে ফুল কোর্ট মিটিংটা ডাকা হয়েছিল হলো যে মানে আদালত বসবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আবার অনেকে বলছে যে না, ফুল কোর্ট মিটিংটা ডাকা হয়েছে হলো যে এই সরকারকে অবৈধ ঘোষণা করবে। তো এই ধরনের একটা বার্তা দিয়ে ছাত্রদেরকে এই আদালতে অভ্যন্তরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তারপরে ধরেন অনেকটা চাপ সৃষ্টি করে পদত্যাগ করানো হলো আর কি। তো এগুলো তো আপনি যেটা বলেছেন যে মানে জন অসন্তোষ যখন হয়, অর্থাৎ একটা মানে এই যে সার্ভিং গভর্নমেন্ট, একটা সরকার যখন জনগণের মানে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, এবং যখন এই আশা আকাঙ্ক্ষা পূরণ না করার কারণে যখন জন অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হয়, তখন কিন্তু খালি এই আমরা দেখলাম যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা, তারপর বৈষম্য বিরোধী, এবং পরে দেখা গেল যে সব রাজনৈতিক দল মানে আওয়ামী লীগ বা তার জোটভুক্ত দল ছাড়া অন্য সকল রাজনৈতিক দল এবং দেশের সাধারণ জনমানুষ কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এবং সেটাই কিন্তু এই সাধারণ জনমানুষের সম্পৃক্ততাই এই আন্দোলনকে খুব অল্প সময়ের মধ্যে একটা সাফল্য এনে দিয়েছে। জি, আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আছেন ইকতেদার আহমেদ। আমরা বিরতির আগে ইকতেদার আহমেদের সঙ্গে কথা বলছিলাম। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে আসতে চাই যে জয়ের একটি কথা গতকাল তিনি বলেছিলেন যে তার মা পদত্যাগ করেননি। আমরা দেখলাম ঠিক একদিন পরেই এই যেটা বিচারাঙ্গনে দেখেছি, জুডিশিয়ারি অস্থিরতার একটা অভিযোগ করছেন কেউ, তার সেই কথা শেখ হাসিনা পদত্যাগ করেননি এর সঙ্গে এই জুডিশিয়ারি যে অস্থিরতার অভিযোগ কেউ তুলছেন, এর সাথে কি কোনো সম্পর্ক থাকতে পারে? এটা তো আমার হাসা ছাড়া কোনো মানে বিকল্প নাই, কারণ আমি 36 বছর পর্যন্ত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আইনজীবী হিসাবে। তো সুপ্রিম কোর্টে বহু ইম্পর্টেন্ট মামলা, শত মামলা দেখেছি, সুপ্রিম কোর্ট সম্পর্কে জানি। ইফতেখার সাহেব তো ওখানে রেজিস্ট্রার জেনারেল ছিলেন, উনিও জানেন। তো আমার কাছে হাসি লাগে এই কারণে যে বাংলাদেশের অনেক মানুষ, শিক্ষিত লোকও, তারাও আসলে আমাদের কোর্ট সম্পর্কে কিছু জানে না। কারণ হলো, আমি যখন একটা কন্টেন্ট দেখলাম, সেখানে বলা হচ্ছে যে সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে ফুল কোর্ট ডেকেছে। আমি সাথে সাথে একজনকে জিজ্ঞেস করলাম যে সুপ্রিম কোর্টের ফুল কোর্টটা বুঝেন নাকি, ফুল কোর্ট কারে বলে? এরা মনে করছে ফুল কোর্ট মানে সব জজরা বসে একটা সিদ্ধান্ত দিবে। ফুল কোর্টটা হলো একটা প্রশাসনিক ফাংশন, অর্থাৎ চিফ জাস্টিস সব জাজদের সঙ্গে বসে
বসে একটা প্রশাসনিকের ব্যাপারে কথা বলে যে তারা কোর্ট করবে কিনা, যেহেতু পরের দিন তো কোর্ট খুলতে হবে, না করলে পরে সিদ্ধান্ত কে দেবে, সিদ্ধান্ত হয়তো তখনকার চিফ জাস্টিস নিতে চায় না, সবার সঙ্গে আলোচনা করবে, সেই জন্য হয়তো ডেকেছে। কিন্তু সেইখানে যেভাবে কথা বলা হচ্ছে যে এটা সরকার অবৈধ, কারণ আপনি জানেন যে সরকার অবৈধ করতে গেলে একটা রিট পিটিশন লাগে, আর একটা রিট পিটিশন করতে গেলে একটা কোর্ট লাগে। তো কোর্ট তো বন্ধ, কোর্ট তো বসেই নাই, কোর্টের কোনো বিচারকই তো কোর্ট ফরমেশনই নাই, কোর্ট তো ঘোষণা দিয়ে বন্ধ আছে। এই যারা এই কথাটা বলছেন তারা আমার কাছে মনে হলো যে আসলে তো মানুষ সুপ্রিম কোর্ট সম্পর্কে অনেক কিছুই জানে না, এবং শিক্ষিত লোকরাও অনেক কিছু জানে না। এই জিনিস দিয়ে আমার মনে হলো এইটা গুজব ছড়ালো না, এই গুজব বাংলাদেশে তো সবকিছু গুজবেই তো রেজাল্ট ভালো পায়। গুজব ছড়ায় এই কারণে যে গুজবে খুব ভালো রেজাল্ট আসে। আপনি দেখবেন না বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটে, হঠাৎ করে দেখা গেল যে এক ঘটনা যে এই অমুকে আপনার ইসলাম ধর্ম সম্পর্কে একটা হযরত মুহাম্মদ সম্পর্কে একটা বক্তব্য দিয়েছে, কে দিছে? অমুকে। সাথে সাথে দেখবেন লক্ষ লক্ষ লোক আইসা ওই বাড়ি ঘর জ্বালাই পোড়াই দিয়ে গেল। পরে ব্যাকগ্রাউন্ডে কি দেখলাম আমরা, ওই বাড়ির পাশের বাড়ির সঙ্গে জমির বিরোধ আছে, দখল করতে চায়, সে এইটা করছে। তো হুজুগে তো আপনার এই সমস্ত গুজবে অনেক কিছু রেজাল্ট পাওয়া যায়, এবং রেজাল্ট যেটা হলো সেটাই যে ছাত্রদেরকে ডাইকে নিয়ে আসলো, তারাও মনে করছে সরকার আসছে আমাদের আন্দোলনে, সেটা কি হয় এইভাবে অবৈধ করে দেবে। এবং সারা সুপ্রিম কোর্টে যেভাবে হাজার হাজার ছাত্র সুপ্রিম কোর্টের মধ্যে আসলো, এটা তো আমাদের ধরেন এটা কিন্তু ব্যাড ইনস্ট্যান্স হয়েছে একটা, এটা কিন্তু যে খুব ভালো ইনস্ট্যান্স হয়েছে তা না, কারণ এটি আপনার এই ধরনের ঘটনা বিশ্বের ইতিহাসে কোথাও হয়নি। আপনার রিজম চেঞ্জ হবে, রিজম চেঞ্জ হলে মার্কোসের পরিবর্তন হয়েছে, মার্কোসের কিন্তু ওখানে আক্রমণ হয়েছে, পলিটিক্যাল পার্টির উপর আক্রমণ হয়, কিন্তু বিচার অঙ্গনে কিন্তু কোথাও আক্রমণ হয় না। কিন্তু আমাদের এখানে দেখেন বিশ্বের ইতিহাসে কোথাও নাই, ঘটনা ঘটলো, পরিবর্তন হলো, সেখানে গণভবনে আক্রমণ, সবকিছু করে পলিটিক্যালি আপনি নিতে পারবেন, কিন্তু প্রধান বিচারপতি বাড়িঘর ভেঙে চুরমার করে দিল। এখন প্রধান এই যে করলো, এখন আপনি বলতে পারবেন যে কেন করলো, এটার পিছনে কারণ আছে, ক্ষোভ আছে মানুষের, সবকিছু জুডিশিয়ারির উপরে। কিন্তু এটা তো আমি সবসময় বলি যে জুডিশিয়ারি রিফর্ম ছাড়া এই দেশে আর কোনো কিছু, কোনো শৃঙ্খলা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কারণ একমাত্র রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার একমাত্র মাধ্যম হইল রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন, এবং আইনের শাসনটা যারা এস্টাবলিশ করেন সেটা হলো জুডিশিয়ারি। অর্থাৎ এই জুডিশিয়ারি যখন আপনি মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরে যে রেজাল্টটা হয়েছে আজকে হয়েছে, এই আগের সরকার যদি জুডিশিয়ারির মেরুদণ্ড না ভাঙতো আজকে কিন্তু কনসিকুয়েন্স এভাবে হতো না। ছাত্ররা ধরেন যখন রায় দেয় হাইকোর্ট, তখন একটা ক্লাস 9-এর ছেলে বলতেছে যে আমরা ওই হাইকোর্ট টাইকোর্ট দিয়ে কি করবেন আমরা জানি, আমরা পার্লামেন্টে আইন চাই। দেখেন তার চিন্তাটা কোথায়। এটা কে করছে? এই যারা ক্ষমতায় ছিল তারাই জুডিশিয়ারি এইভাবে করেছে। এই যে আনিসুল হক যখন মন্ত্রী ছিল তখন জুডিশিয়ারিকে সেপারেট করার জন্য যখন এসকে সিনহা তখন দড়ি টানাটানি করলো, অর্থাৎ সেপারেশন করে সচিবালয় যাতে আইনমন্ত্রী ইচ্ছামতো সবকিছু করতে না পারে, লোয়ার জুডিশিয়ারি সেটাকে নিয়ে আসতে চেল, তখন কিন্তু দড়ি টানাটানি করে তাকে সরাই দিল। সরাই দেওয়ার পরে এই যে মেরুদণ্ড ভাঙলো, তারপরে জুডিশিয়ারির অনেক ভালো ভালো বিচারক আছে যাদের আমি দেখেছি পদত্যাগ করার কথা বলা হচ্ছে, ভালো ভালো বিচারক আছে, তাদের নামও চলে আসছে, কিন্তু তারা সিস্টেমের কারণে তারা সাহস পায় না আপনার আদেশ দিতে। এরকম অবস্থা হয়ে গেছে। এখন বলতে পারেন কেন বিচারক তো ওত নিছে, সাহস পায় না। আরে অনেক মন্ত্রীও তো ওত নিছে সংবিধান রক্ষা করার জন্য, তারা কি সংবিধান রক্ষা করছে? তাও তো করে নাই। তো অনেক প্রধানমন্ত্রী সহ সবাই তো বলছে অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া কোনো কাজ করবো না, করে নাই তারা। এ তো স্পষ্ট অনেক কিছু করেছে। তো এই কথাটা না, কথাটা হলো সিস্টেমে যখন আপনার থাকবে, সিস্টেমটা যখন দুর্বল হবে সেটার এফেক্টটা সব জায়গায় হবে। অর্থাৎ জুডিশিয়ারি নিয়ে যদি কিছু আপনার কথা থাকে, বলার থাকে, আপনাকে এই যে জনগণের যে আস্থা এটি নিয়ে আসার জন্য কিন্তু একটা ভালো সুযোগ হয়েছে। ধরেন এই যে যার কথা বললেন আপনি, আজকে যে মাননীয় প্রধান বিচারপতি হয়েছেন, ধরেন আমাদের দেশে বাংলাদেশে 4-5 জন আইনজীবী, শুধু আইনজীবী না, এবং তারা এই আইনজীবী আর আগামী 50 বছরে আমরা পাবো কিনা, এই যে ধরেন ইশতিয়াক সাহেব, তারপরে ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, এগুলো কিন্তু 50 বছর পরে আর পাবেন না এরকম লোক। ইশতিয়াক সাহেবের ছেলে কিন্তু উনি, এখন উনি কিন্তু সিনিয়র, এটাও ঠিক আছে, এবং আপনি যোগ্যতা বলেন, নিরপেক্ষতা বলেন। নিরপেক্ষতা একটা উদাহরণ দেই আপনাকে। ঢাকা শহরে যখন গরুর হাট বসে, আমি একটা জনস্বার্থের মামলা করেছিলাম HRPB, তখন বিএনপির মেয়র, তাই গরুর হাটের অর্ডারটা দেওয়ার পরে কোর্ট অর্ডার দিল যে 24 ঘন্টার মধ্যে ময়লা অপসারণ করতে হবে, আর রাস্তায় গরুর হাট বসানো যাবে না। তারপরে ধরেন গরুর হাট দূরে বসছে, কিন্তু গরুগুলো ঢাকা শহরের রাস্তা নিয়ে সব বিক্রি করছিল। আমি একটা কন্টেম্পট পিটিশন ফাইল করলাম, তো ওনার কোর্টে যখন আমি কন্টেম্পট পিটিশন ফাইল করলাম, বিএনপির মেয়র তাকে উনি পার্সোনাল এপিনিস দিয়ে বসলেন হাজির হওয়ার জন্য 7 দিনের মধ্যে। তারপরে কিন্তু এই আপনি দেখবেন এই যে 24 ঘন্টার মধ্যে যে ময়লা অপসারণ করে, তারপর থেকে কিন্তু এটা কার্যকরী হচ্ছে। এখন দেখেন যে সাহস, এখন যদি বিচারকের সাহস না থাকে, তার যদি যোগ্যতা না থাকে, তাহলে তার কাছ থেকে তো আমরা পাইবেন না। এখন এই বিচারক তারই কি দোষ? তাও তো না, তাকে আমি বসাচ্ছি, এই বসানোর দায়িত্ব তাকে নিতে হবে, আপনি যারা বসাচ্ছেন তাদেরকে। অর্থাৎ আজকে সবচেয়ে বড় কথাটা হলো
রিফর্মটা খুব জরুরি, এবং রিফর্ম করতে যদি বিচার বিভাগের ভাবমূর্তি আপনি জায়গা মতো স্থাপন না করতে পারেন, তাহলে এই ধরনের এই দেশের যে পরিস্থিতি এটা কিন্তু নিয়ন্ত্রণ করা ভবিষ্যতেও কঠিন হবে। কারণ আইনের শাসনের কোনো বিকল্প নাই। আইনের শাসনের জায়গাটা আপনি ঠিক করেন, এর রেজাল্ট রাজনীতিবিদরা পাবে, এর রেজাল্ট রাষ্ট্র পাবে, জনগণ পাবে। জনাব ইফতেখার, আপনার কাছেও এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে যেহেতু সাবেক বিচারপতি এস কে সিনহার প্রসঙ্গ উঠলই, যে আপনি একটা সময় মন্তব্য করেছিলেন যে এই বিচারপতি এস কে সিনহার যে তখনকার যে সংকট তৈরি হয়েছিল সেটা অনেকটা তার অতিকথনের জন্য হয়েছিল, তিনি অতিকথনটাই দায়ী অনেক ক্ষেত্রে। এখনকার যিনি সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তার ক্ষেত্রে আসলে কোনটা ঘটেছে, তার এই পরিণতি এমন হলো কেন? আর এই জুডিশিয়ারির যেই মেরুদণ্ড ভাঙার কথা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলছেন, এটা ভাঙলো কে? আচ্ছা, আমাদের যে এই যে বিচার বিভাগের যে জাজ অ্যাপয়েন্টমেন্ট, এই যে এটা তো সংবিধান অনুযায়ী হয়, এবং সংবিধানে হচ্ছিল এটা হলো আর্টিকেল 95 রিলেটস টু অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। তো সেখানে যে যোগ্যতার কথা বলা আছে যে প্রথম যোগ্যতা হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তারপরে হচ্ছিল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে 10 বছরের অভিজ্ঞতা, অথবা অধস্থন আদালতে অর্থাৎ বিচার বিভাগে বিচারিক 10 বছরের বিচারিক অভিজ্ঞতা। আর এরপরে আছে হচ্ছে হলো যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। এখন বাংলাদেশের অভ্যুদয় পরবর্তী 52 বছর অতিক্রান্ত হলেও সংবিধান তো কার্যকর হয়েছে হলো 16 ডিসেম্বর 1972 থেকে। এরপরে তাহলে 51 বছর পার হয়ে গেছে, এখন কিন্তু এই যে সুপ্রিম কোর্টের জাজের যোগ্যতা নির্ধারণী আইন কিন্তু হয় নাই। এখন আইন না হওয়ার কারণে কি হয়েছে, আপনার বিচার বিভাগের নিম্নতম পদ হচ্ছে হলো এখন হচ্ছে হলো অ্যাসিস্ট্যান্ট জাজ, সহকারী জজ। আর এটা যে সেপারেশন যে হলো 1 নভেম্বর 2007, এর পূর্ববর্তী বিচার বিভাগের নিম্নতম পদ ছিল হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট জাজ এদেরকে মিনিস্ট্রিয়াল পাওয়ারটা বেস্ট করা হয়, মানে ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই। বিচার বিভাগের হচ্ছে হলো অ্যাসিস্ট্যান্ট জাজ আর প্রশাসনের আগে হয়েছিল, এখন ওরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ করে, ওদেরকে মিনিস্ট্রিয়াল পাওয়ারটা ভেস্ট করা হয়। তাহলে এই যে এই অ্যাসিস্ট্যান্ট জাজরা আগে আমরা যখন অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। আর এখন হচ্ছিল ওরা ওই যে সেপারেশন পরবর্তী জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়, আর অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা হচ্ছে হলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। তো এখন এই যে জুডিশিয়াল জাজেস রিক্রুটমেন্ট রুলস, সাবঅর্ডিনেট জুডিশিয়ারির আর যে অ্যাসিস্ট্যান্ট কমিশন বিসিএস রিক্রুটমেন্ট রুলস, সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপনি যদি এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনার অল থ্রু সেকেন্ড ক্লাস লাগবে, এবং আপনাকে সেখানে 1200 মার্কসের রিটেন পরীক্ষায় পাস করতে হবে, 200 মার্কের ভাইবা আছে, ভাইবাতে পাস করতে হবে। একটা প্রক্রিয়ার মাধ্যমে এসে আপনাকে এই বিচার বিভাগের একদম সর্বনিম্ন পদ যেটা, এই সর্বনিম্ন পদে আপনি একটা প্রক্রিয়া অনুসরণ করে আপনার যোগ্যতা এবং মেধা প্রমাণ করে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে যোগদান করলেন। এখন উচ্চ আদালতের বিচারক, এটা হচ্ছিল কনস্টিটিউশনাল পোস্ট, এটা এত বড় একটা পোস্ট, এটাতে ওই যে আজকে আমাকে বলতেছে যে এই যে বেশ কিছু জাজকে বোধহয় যদি এই যে অপসারণ করা হয় তাহলে নতুন জাজ তো নিয়োগ করা হবে, এখন বায়োডাটা কালেকশন শুরু হয়ে গেছে। তো এটা তো এই ধরনের করলে তো তাহলে তো যে অতীতে যা ছিল এটারই কিন্তু পুনরাবৃত্তি ঘটবে। এখন আপনি যখন উচ্চতর বিচার বিভাগে বিচারক নিয়োগ করবেন, তারা অবশ্যই কিন্তু হচ্ছে হলো অধস্থন আদালতের বিচারকদের চেয়ে উচ্চতর যোগ্যতা সম্পন্ন হতে হবে, বিকজ দ্যাট ইজ দি অ্যাপিলেট কোর্ট অফ দ্য সাবঅর্ডিনেট কোর্ট। এখানে হচ্ছিল আর একটা আর্টিকেল আছে, আর্টিকেল 109 অফ দ্য সুপ্রিম কোর্ট, সেখানে বলা আছে যে হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল সাবঅর্ডিনেট টু ইট। তাহলে সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ হচ্ছিল মানে সাবঅর্ডিনেট কোর্টের উপরে অর্থাৎ অধস্থন আদালতের উপর হাইকোর্ট বিভাগের নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানের ক্ষমতা থাকবে। এবং এই যে নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানের ক্ষমতার বিষয়ে যে বিশ্বব্যাপী যে স্বীকৃত নিয়ম, এটা হচ্ছিল সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দি ইনফেরিয়ার, অর্থাৎ হায়ার কোর্টের যারা হচ্ছিল একাডেমিক্যালি সুপিরিয়ার, আর ওদের চেয়ে হচ্ছিল একাডেমিক্যালি একটু ইনফেরিয়ার হচ্ছিল লোয়ার কোর্টের জাজরা। কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছিল রিভার্স। আমি যখন রেজিস্ট্রার জেনারেল ছিলাম, আমি চিফ জাস্টিসকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে জুডিশিয়ারি দেখার আমাদের সুযোগ হয়েছে। তো আমরা দেখলাম যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিসে, ইউকেতে, অস্ট্রেলিয়াতে এইসব জায়গায় হচ্ছিল হায়ার জুডিশিয়ারির জন্য মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছিল LLM বেস্ট গ্রেড, আর লোয়ার জুডিশিয়ারির জন্য হচ্ছিল LLM মিডিয়াম গ্রেড, এটা করে দেওয়া আছে। এখন আমি শেষ করি, এখন আমাদের যে হায়ার জুডিশিয়ারি হচ্ছে এটা হচ্ছিল রিভার্স হয়ে গিয়েছে। এখন নেক্সট যদি কোনো রিক্রুটমেন্ট হয়, আমি বলবো যে রিক্রুটমেন্টের আগে আপনারা যদি, এখন তো আমাদের যে এই অন্তর্বর্তী সরকার আছে, আপনারা এই যে অর্ডিন্যান্সের মাধ্যমে এই যে জাজেস যে অর্থাৎ যোগ্যতা নির্ধারণ আইন, ওই আইন করে তারপরে হচ্ছিল নিম্ন আদালত থেকে উচ্চতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে আপনারা উচ্চ আদালতে নেন। আপনারা যদি ধরেন আপনি যদি মেধাবী, দক্ষ এবং যোগ্য লোককে যদি নেন, তারা কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আপনার মানে বা দেশবাসীর যে
প্রত্যাশা অনুযায়ী বা দেশবাসীর যথাযথ আকাঙ্ক্ষা অনুযায়ী মেধার মূল্যায়ন করা হবে। হ্যাঁ তারা সার্ভিস ডেলিভার জি, করবে। আমরা আরেকটা এই বিষয়ে একটা আলোচনা করতে চাই যে এই পট পরিবর্তনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর কিছু বাড়িতে হামলা হয়েছে, হয়তো এটা নিশ্চয়ই কাম্য নয়, তবে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলার ব্যাপক অত্যাচার হচ্ছে এমন খবর প্রচার করা হচ্ছে, এর আসলে সত্যতা কতটুকু? অনেকেই বলছে দলে দলে ভারত চলে যাচ্ছে কিংবা খুব বেশি টর্চারের শিকার হচ্ছে, এর কারণটা আসলে কি? এটা কি শুনুন, এটার কোনো সত্যতাই নাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শাহবাগে যারা জড়ো হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের বাড়িঘর কোথায়, এরা কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই। আর এখানে আমাদের ওই যে একজন ওই যে ওদের সংগঠনের নেতা আছে গোবিন্দ, সে একটা স্টেটমেন্ট করেছে, সে বলেছে যে এখানে যে যেটা বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, এটা কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় না। এটা হচ্ছিল যে সকল হিন্দু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং যারা এই আওয়ামী লীগার হিসেবে মানুষের উপর অত্যাচার নিষ্পেষণ করেছে, ওইটার বহিঃপ্রকাশে হয়তো তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের বাড়িঘরে আক্রমণ হতে পারে। বাট সাম্প্রদায়িক যেটা অর্থাৎ সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কোনো হিন্দুর উপরে বাংলাদেশে কোনো আক্রমণ হয় নাই, বরং এখানে দেখা গিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে হচ্ছে হলো যে হেফাজত এবং জামাতের, ওরা হচ্ছিল যে ওদের যে স্টুডেন্ট ফ্রন্ট আছে, এরা ভলান্টিয়ার হিসেবে দেখা গেল যে হিন্দুদের বাড়িঘর এবং হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। এবং এই ধরনের স্ট্যাটাসও আমি দেখেছি যে আমরা হিন্দুদের বাড়িঘর এবং মন্দির পাহারা দিচ্ছি, আর শাহবাগে তারা এখানে সমবেত হয়ে তারা হচ্ছে হলো আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছিল একটা পলিটিক্যাল, মানে এটা থেকে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার, মানে যারা ক্ষমতা থেকে মানে সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে তারা এটার মাধ্যমে একটা মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে বা করার তাদের অভিপ্রায় রয়েছে আর কি। এবং আমরা অতীতেও দেখেছি কিন্তু এটা মানে এরশাদ সাহেবও যখন ক্ষমতাসীন ছিলেন এই হিন্দু কার্ডটা খেলার চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগ কিন্তু সবসময় কিন্তু এই কার্ডটা খেলার চেষ্টা করেছে। আপনি হিন্দুদের সঙ্গে কথা বলে দেখবেন যে ওরা কিন্তু বলে যে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু এই আওয়ামী লীগের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে বাংলাদেশে দেখেন খুব সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি, এখানে আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখেন। আমাদের সার্ভিসে তো আমার অনেক কলিগ হিন্দু আছে, তো আমরা তো কখনো ওদেরকে তো অন্য দৃষ্টিতে আমরা দেখতাম না। স্কুল কলেজে হিন্দু ছেলেরা যে লেখাপড়া করছে কোথাও তো তাদেরকে অন্য দৃষ্টিতে তো দেখা হয় না। তো এগুলো হচ্ছিল এই যে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে এখানে মানে একটা হচ্ছিল একটা বিভেদ সৃষ্টি করে, একটা হচ্ছিল এই যে আমাদের এই যে শৃঙ্খলা বিনষ্ট করার একটা পায় তারা। জি, জনাব অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাই যে যেখানে কেউ কেউ বলছেন যে যেসব বাড়িতে বাসা বাড়িতে হামলা হয়েছে কিংবা এদের মুসলিম যেমন রয়েছে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় থাকার কারণে অনেক হিন্দুদের উপরও হয়তো হামলা হয়েছে, কিন্তু সেখানে কি আসলে ধর্মীয় পরিচয় ছিল? তাহলে ধর্মীয় পরিচয় যেটা বলছেন যে ইকতাদার বলছিলেন যে ধর্মীয় পরিচয় নয়, অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের কারণেই অনেক জায়গায় হামলা হয়েছে, তাহলে এই সাম্প্রদায়িক রং দেওয়ার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তরের আগে একটু আমি ইফতেখারের সঙ্গে একটু অ্যাড করে নেই। সেটা হলো এই যে জুডিশিয়াল রিফর্মের কথাটা এসছে, প্রত্যাশা, উনি যেটা বললেন না, আমাদের তত্ত্বাবধায়ক আমলের সময় এই বিচার বিভাগের নিয়োগের আইনটা এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাটর্নি জেনারেল অফিস। এই অ্যাটর্নি জেনারেল অফিস পলিটিক্যাল নিয়োগের কারণে বিচার বিঘ্নিত হয় এবং ন্যায় বিচার বঞ্চিত হয়। এই জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের আইনটাও কিন্তু তৈরি করা আছে। আমি আহ্বান জানাবো যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যদি জুডিশিয়াল রিফর্ম চান, যদি জুডিশিয়ালের কাছ থেকে কোনো ভালো প্রত্যাশা কিছু করে থাকেন, তাহলে এই কয়েকদিনের মধ্যেই অর্ডিন্যান্স আকারে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের যে আইন গাইডলাইন সেটা প্রকাশ করুন এবং সেই অনুসারে নিয়োগটা দেন। এবং অ্যাটর্নি জেনারেল অফিসে একই কাজ করুন, ওটাও রেডি আছে, আপনারা ফাইল খুঁজলেই পাবেন। সেই আইনটাকে অর্ডিন্যান্স আকারে আপনার প্রকাশ করে তারপরে আপনি অ্যাটর্নি জেনারেল অফিসে ওই আইন অনুসারে নিয়োগ দেন। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন তাইলে মানুষ কিন্তু বিচার বিভাগের কাছ থেকে যে প্রত্যাশা সেই রেজাল্টটা পরে পাবে। আর সেটা যদি না করেন, ওই যত কথাই বলেন তাতে কোনো রেজাল্ট আসবে না। আর আমি এখন আপনার যে কথাটা সেখানে বলবো, দেখুন আমি আবার বলবো, আপনারা ওই ভিডিও কন্টেন্ট দেখে মানে আলোচনা বা মেইন স্ট্রিমে আলোচনা, আমার মনে হয় এগুলো একটু আমাদের অ্যাভয়েড করা দরকার। কিন্তু ভারতের পত্রিকা না, আপনি দেখেন বিবিসির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি রিপোর্টটা দিয়েছে এবং তারা সবাই দিয়েছে। কারণ হলো যে এই কন্টেন্ট দেখে নিউজ করা, এটা আমাদের চিন্তাটা বাদ দিতে হবে, কারণ কন্টেন্টে কোনো কন্ট্রোল থাকে না। এই যে আমি তো অনেকগুলো কন্টেন্ট দেখছি, কি কথা বলতেছে এটার কোনো মানে আগামাথা কিচ্ছু নাই। কিন্তু হ্যাঁ, আপনি যদি প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন এরা যদি কোনো নিউজ করে আপনারা সেগুলোর উপর বেস করে কথা বলেন, কিন্তু এই সমস্ত কন্টেন্টের উপর বেস করে কথা হয় কি, আমরা আপনার অনেক সময় কনফিউজ হয়ে যাই এবং সমাজেও অনেক ধরনের খুব খারাপ প্রতিক্রিয়া হয়। কারণ যেটার কোনো অস্তিত্বই নাই সেটা নিয়ে আপনারা আলোচনা করবেন, যেটা বলাই হয় নাই সেটা নিয়ে আলোচনা করবেন, আননেসেসারি আমরা আমাদের সময় নষ্ট করবো। ভারতীয় গণমাধ্যমে আলোচনা গণমাধ্যমে না, গণমাধ্যমের চেয়েও আপনার ওখানে কন্টেন্ট ক্রিয়েটারটা আপনি দেখেন, সোশ্যাল মিডিয়ায় যান,
কন্টেন্ট ক্রিয়েটর, এগুলোর তো কোনো ভ্যালু নাই। এই জন্যই বলা হচ্ছে বাংলাদেশে অবশ্যই, আমি বলবো না যে এখানে আপনার আক্রমণ হয় নাই। আমি ব্যক্তিগতভাবে আমি গতকালকেও চিটাগাংয়ে কথা বলেছি এবং আজকেও আমি বরিশালে কথা বলেছি, সেখানে আক্রমণ হয়েছে। তবে সেই আক্রমণটা অবশ্যই মানে এখানে যারা হিন্দু আছে সবারই উপর আক্রমণ, টার্গেটটা সেরকম না। ওই যে বললাম যে একটা পরিবর্তন হওয়ার কারণে যারা দল করে করে তারা যারা নেতৃত্ব দিচ্ছে সেই জায়গাগুলোতে বেশি হয়েছে, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। কেন আপনার যারা এই যাদেরকে সবচেয়ে মৌলবাদী বলা হয়, আপনার জামাত শিবির, তারাও তো সেখানে মন্দির পাহারা দিচ্ছে। তো এই জায়গাটা তো আপনি বুঝতেই হবে যেখানে তো কমে যেতেই হবে, কারণ সেখানে তো যাদের মধ্যে বলা হচ্ছে ওরা আক্রমণ করবে তারাই মন্দির পাহারা দিচ্ছে। তো সে আপনি বলতে পারেন যে এটা কি সব জায়গায় না, সব জায়গায় না, কিন্তু কিছু কিছু জায়গায় তো দিচ্ছে এবং এটার ফলাফলটা কিছুদিনের মধ্যে আমরা পাবো। কিন্তু এখন এই যে যারা সমাবেশ করেছে, সমাবেশটা করেছে তাদের মনে একটা, এটা তো বাংলাদেশে একটা সবসময় হয়, দেন সব জায়গায় মাইনরিটি যারা থাকে, ইন্ডিয়াতে কি হয় মুসলমানদের উপরে মারাত্মক অত্যাচার হয় ওই যে কোনো রাজনৈতিক কারণে, কিন্তু হয় সেটা। তো এখানেও মাইনরিটির উপরে ওই ধরনের আপনার অজুহাত, আপনার সঙ্গে আমি পারলাম না, একজন মাইনরিটির উপরে আপনি একটা অজুহাত নিয়ে আমি একটা গন্ডগোল বাজিয়ে দিলাম। এখানে সেই রকম পরিকল্পনা থাকে এবং আমাদের সোসাইটিও সেই রকম। এই কারণে হয়তো তারা সমবেত হয়ে তারা আশঙ্কা করছে যে তাদের উপরে বেশ আক্রমণ, কারণ প্রথম তো হয়েছে এবং সেই কারণে সেটা যে হয়েছে সব যে মাইনরিটি তা তো না, বহু মুসলমান আওয়ামী লীগদের লোকজন তো বাড়িঘর জ্বালাইয়ে পোড়াইয়া করে দেওয়া হয়েছে, তাই না? হয়েছে তো, এটা তো প্র্যাকটিক্যাল। তো সেগুলো তো আপনার ওইভাবে কমিউনালি না দেখে সেটা বলা হচ্ছে যে মানুষের উপর আক্রমণ হয়েছে। একটা জিনিস আপনি দেখবেন, আমার সংবিধান কিন্তু গণতন্ত্র, মানবাধিকার, সাম্য তিনটার উপরে কিন্তু আমরা প্রতিষ্ঠিত দিয়েছিলাম। এখন বলা হচ্ছে বৈষম্য বিরোধী, মানে সাম্য বিরোধী। কিন্তু আমি বলবো শুধু বৈষম্য বিরোধী যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, বৈষম্য দূর করবেন, এটা সমাধান না। যেমন সমাধান না আগের সরকারও বলেছিল গণতন্ত্রকে বাদ দিয়ে বলেছিল উন্নয়ন, তাতে কিন্তু সমাধান হয় নাই। অর্থাৎ বৈষম্য বিরোধী কাজ করবেন, কিন্তু গণতন্ত্র, মানবাধিকার এটা কিন্তু সুরক্ষা করেই আপনাকে বৈষম্য বিরোধী কাজটা, স্লোগানটা সামনে আনতে হবে। গণতন্ত্র এবং মানবাধিকার যদি সাথে না রাখেন তাহলে কিন্তু আলটিমেটলি শুধু বৈষম্য বিরোধ নিষ্পন্ন করে আপনি তেমন কিছু করতে পারবেন না রাষ্ট্রের জন্য। জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, দুজনের কাছ থেকে 1-1.5 মিনিট করে শুনতে চাই। যে বিষয়টা হচ্ছে এই 5 তারিখের সরকার ক্ষমতা ছেড়ে দেওয়া কিংবা দেশ ত্যাগের পর থেকে নিয়ে এখন পর্যন্ত পুলিশ সেভাবে যোগদান করতে পারেনি বা মাঠে এখন পর্যন্ত পুলিশকে দেখা যাচ্ছে না। এর ফলে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 15 আগস্টের মধ্যে যোগদান না করলে তাদেরকে পলাতক হিসাবে গণ্য করা হবে এবং তারা আর চাকরি করতে চান না এমনটাই ধরে নেওয়া হবে। তার এই বার্তার মধ্য দিয়ে আসলে পুলিশকে কাজে ফেরা সহসাই সম্ভব হবে বলে মনে করেন কিনা? পুলিশ তো কাজে ফিরতেছে। বিভিন্ন থানায় দেখা গেল যে, আমি গতকালের মধ্যে একটা স্টেটমেন্ট দেখলাম যে সেখানে হয়েছিল 639টা থানা, তো এর মধ্যে 538টা থানা কার্যক্রম শুরু করেছে, হয়তো পূর্ণাঙ্গ রূপে শুরু করতে পারে নাই। তো এবং আজকে শুনলাম যে থানার অভ্যন্তরে কাজ হচ্ছে। হ্যাঁ, থানার অভ্যন্তরে কাজ হচ্ছে এবং আজকে বোধহয় ওরা বোধহয় ডিসিশন নিয়েছে যে তারা মানে কাজে যোগদান করবে। এবং তারা নিজেও তো বুঝে যে এখানে তো বাংলাদেশে তো চাকরি পাওয়া তো খুবই ডিফিকাল্ট, চাকরিচ্যুত যদি হয়ে যায় এবং এখানে যদি বাংলাদেশে তো লক্ষ লক্ষ বেকার, হয়তো একটা মানে প্রক্রিয়া লাগবে আর কি, একটা সময়ক্ষেপণ হবে আর কি, নতুন হয়তো রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন, আমার মনে হচ্ছে আর যে পুলিশ এটাতে সাড়া দেবে এবং তারা কাজে যোগদান করবে। জি, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে আরেকটি কথা বলেছেন যে পুলিশের পোশাক এবং তাদের লোগো পরিবর্তন করা হবে। আসলে এই প্রশ্ন বা প্রসঙ্গ উঠলো কেন? আসলে জনগণ এবং ছাত্র জনতার মুখোমুখি পুলিশকে দাঁড় করিয়ে দেওয়ার কারণে কি আসলে এই ভাবমূর্তির প্রশ্ন উদ্ধারের কারণেই কি এটা করা হলো কিনা, বা এই যে পোশাক পরিবর্তন, লোগো পরিবর্তন করা হবে, এর মধ্য দিয়ে আসলে পুলিশের যে পরিবর্তন, সেই পরিবর্তন কি আদৌ সম্ভব? দেখুন, ড্রেস চেঞ্জ করলেই মানসিকতা চেঞ্জ হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে ধরেন আমি যদি মৌলবাদী হই বা আমি যদি আপনার প্রগ্রেসিভ হই, তো এর মধ্যে আমি যদি ড্রেস কোট পরে আমি হয়তো টুপি পরলাম, কিন্তু আমি যদি আপনার প্রগ্রেসিভ হই তাহলে আমার বৈশিষ্ট্য কিন্তু প্রগ্রেসিভই থাকলো, মাথায় টুপি পরলাম তাতে কিছু আসা যায় না। ওই উল্টা দিকে আবার একই ধরনের উদাহরণ। কাজেই আপনাকে বৈশিষ্ট্য চেঞ্জ করতে গেলে গোড়ায় হাত দিতে হবে। আজকে পুলিশে এই মুহূর্তে অবশ্য তাদের একটা যুক্তি ছিল, তাদের মধ্যে একটা ট্রমা হয়েছে, যেভাবে পুলিশের লোকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, মারা গেছে, এটার জন্য একটা ট্রমা হয়েছে। এবং আর একটা জিনিস হলো যে অনেক পুলিশ অফিসাররাই তো এই অনিয়মের মধ্যে জড়িয়ে পড়েছিল এবং অর্থ ইনকাম থেকে সরকারি দলের, আমি তো আগেও বলছি যে আপনি থানাগুলোতে কোনো এফআইআর যদি আওয়ামী লীগের এমপি না বলতো, আমি তো বহু মামলা পেয়েছি যেখানে ছাত্রলীগ করে, তারাই বলছে আমার এফআইআর নিচ্ছে না, আমি এখন কোর্টে যাব কিভাবে।
তো এইটা হলো মানে বাস্তবতা। অর্থাৎ ওই এমপি যদি না চাইতো তাহলে ওই থানায় কোনো এফআইআর হইতো না। এইভাবে তো পুলিশকে রাজনৈতিকভাবে গঠন করা হয়েছে। এখন এই জন্যই তো মানুষের ক্ষোভও আছে পুলিশের উপরে। কিন্তু পুলিশ যে দাবি জানাইছে সেই দাবির মধ্যে সেগুলো তো সরকার দেখবে, অবশ্যই সময় লাগবে। এখন পোশাক পরিবর্তনের চেয়ে সবচেয়ে গুরুত্ব দিব পুলিশের যে কর্মকাণ্ড, এই যে পুলিশের যে আইন, এই যে পুলিশ অ্যাক্ট যেটা মডারেট করার জন্য চিন্তা ভাবনা হয়েছিল এর আগের বার, সেটাকে নিয়ে আসেন। সেটাকে নিয়ে এসে সেই যদি আইন কানুন তৈরি করে এদের যদি শিক্ষার জায়গায় যদি আপনি পরিবর্তন না আনতে পারেন, অর্থাৎ এদের দায়িত্ব হবে আইন অনুযায়ী, এবং আপনাকে যদি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গেও কথা বলেন। আপনি আজকে সুব বলে দিলেন পুলিশ তোমরা সব ভবিষ্যতে কোনো দলীয় হাতিয়ার ব্যবহার হবে না, কালকে যে ক্ষমতায় আসবে সে আইসেই তার আবার দলীয় ব্যবহার শুরু হয়ে গেল, তাহলে তাকে নিয়েও তো কমিটমেন্ট নিতে হবে। যারা ভবিষ্যতে আসবেন তাদেরকে নিয়েও বসেন যে ভাই পুলিশকে যদি তোমার জনগণের বান্ধব হিসেবে দেখতে চাও, পুলিশের কাছে যদি সার্ভিস চাও, তো তুমি যখন ক্ষমতায় যাবা তুমিও কিন্তু বলতে হবে যে তুমি পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করবা না। এবং এই কথাগুলো এখন থেকেই শুরু করা দরকার। এই শুরু করার মাধ্যমে তারপরে পুলিশের পরিবর্তন, শুধু ড্রেস পরিবর্তন করলেই কোনো পরিবর্তন হবে না। আপনার যে লাউ সেই কদুই হবে, 3 বছর পরে একই অবস্থা হবে। কাজে আমি মনে করি যেটা অবশ্যই সময়ের দাবি যে পুলিশের উপরে মানুষের এত যে আপনার হতাশ মানে আপনার যে নন কনফিডেন্স, এটা থাকা উচিত না। তো রাষ্ট্র চলবে কিভাবে? দেখেন আজকে সব হাউতাস করতেছে, পুলিশ নাই। এখন চিন্তা করেন যে এত দেশব্যাপী ডোর টু ডোর সিকিউরিটি, খালি ডাকাতি তো না, ডোর টু ডোর সিকিউরিটির দ্বারা একমাত্র বাহিনী হলো পুলিশ বাহিনী। এবং এইটাকে যদি আপনি সঠিক করতে না পারেন তাহলে মানুষের মধ্যে কনফিডেন্স আসবে না, রাষ্ট্র চালাতে পারবেন না। কাজে সেই জায়গাটায় অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা করা দরকার। এবং এটা যদি আমরা করে রুল অফ ল, ওই যে আলটিমেটলি একটা জায়গায় মাথায় টার্গেট রাখতে হবে রুল অফ ল, আইনের শাসনের মধ্যে থেকে আমরা সব কাজ করব। এই পরিকল্পনা, এই চিন্তা যদি রাষ্ট্র পরিচালনা করে, তারা যদি এটা না করে, তাহলে আমাদের দেশের এই কনসিকুয়েন্স, এই ইতিহাস আমরা বারবারই আমরা গড়তে থাকবো, তাতে কোনো লাভ হবে না। অথবা আমাদের ওই জায়গায় আসতে হবে যে আমাদের টার্গেট থাকবে রাষ্ট্র পরিচালনা করব আইনের শাসনের দিক থেকে। আইনের শাসনের দিক থেকে রাষ্ট্র পরিচালনার যদি আমরা একটা চরিত্র তৈরি করতে পারি, তাইলে পরেই আমরা মনে করি যে ভবিষ্যৎ আমাদের শুভ হবে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ জনাব ইফতেখার আহমেদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।